90-তে যে লড়াই হয়েছিল সেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লড়াই। 24-এ যেটা হলো সেটাও সেই লড়াই। এবং আমরা যদি ফেল করি আবার এই লড়াইটা কোনোদিন হবে, সেটা 34-এ 44-এ হবে ফর শিওর। প্রত্যেকটা শহীদের জীবন আমাদেরকে ধরে রাখা উচিত। কাউকে নিয়ে ফিকশন হতে পারে, কাউকে নিয়ে ডকুমেন্টারি হতে পারে। আমি একটু আপনাদের জানাই, গতকাল বা দুদিন আগেই তথ্য মন্ত্রণালয়ের একটা মিটিংয়ে আমি ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে আমরা কি সব শহীদদের জীবনটা ধরে রাখতে পেরেছি? উত্তর হচ্ছে পাইনি এখনো। আমি এই কাজটা করব। আমি আজকে সকাল থেকে ডিএফপিতে ছিলাম এবং আমি সেটার ব্যাপারেই শক্ত নির্দেশনা দিয়েছি যে আমাদের শহীদরা এবং আহতদেরকে আমরা যত বেশি পারি আমরা তাদেরকে নানান ডকুমেন্টে ধরে রাখবো, যাতে ভবিষ্যতে যে কেউ যে কোনো দিন এটা খুঁজে পেতে পারে। এবং আমি এটাও একমত যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক বাড়াতে হবে। বাপ্পি ভাই শুনে ভালো লাগবে আশা করি। সেটা হচ্ছে কালচারাল মিনিস্ট্রির পক্ষ থেকে, আমি যেহেতু সেই মিনিস্ট্রির সাথেও কানেক্টেড আছি, আমরা একটা গানের কম্পিটিশন অলরেডি আহ্বান করে ফেলেছি। জুলাইকে নিয়ে, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে তারা গান তৈরি করবেন এবং সেটার কম্পিটিশনের ভিত্তিতে আমরা সেখান থেকে বিজয়ী নির্ধারণ করব এবং তাদের গান নিয়ে আমরা কনসার্ট করব। এই সিদ্ধান্ত অলরেডি হয়ে বিজ্ঞাপন চলে গেছে, আশা করি সবার চোখে পড়বে। এবং আমাদের এখানে যারা ভাইয়া যেভাবে বলছিলেন যে কেউ কেউ গান লিখেছেন, তারা এটা করতে চান, আমি সবাইকে এনকারেজ করব তারা সেটা সাবমিট করবেন। আমি মনে করি এভাবেই এটা হতে পারে। জুলাইকে নিয়ে আর দু একটা কথা বলে শেষ করতে চাই। আমি খুব লম্বার কিছু নয়, আমি আবারও বলছি, আমি আসলে যা যা ঘটছে সেগুলো আমি আসলে মাথায় রাখছি, নোট নিচ্ছি, যাতে এগুলো নিয়ে কাজ করা সম্ভব হয়। আমাদের দেশে এই সময়টা যখন এসে হাজির হয়েছে, এই যে আজকে যারা আহত আছেন, যারা নিহত হয়েছেন, কেউ কি মনে করেছেন আসলে শেখ হাসিনার পতন ঘটবেই? কেউ মনে করেননি। অনেক সময় নাও হতে পারে, একটা যুদ্ধে গিয়ে মানুষ পরাজিত হয় না। সিরিয়াতে বাশার আল আসাদের পতনের জন্য রাস্তায় নামার পর একটা গৃহযুদ্ধ লেগে গেল, যেটা দশকের বেশি চলল। শেষ পর্যন্ত তার একরকম পতন হয়েছে, কিন্তু দেশটা শেষ হয়েছে। অনেক সময় তো হয় না, অনেক সময় যে সবাই বিজয়ী হবে, নট নেসেসারিলি। আমরা হয়েছে, আমি যে কথাটা বলতে চেয়েছি, যারা রাস্তায় নেমেছেন, যারা বুলেটের সামনে বুক পেতেছেন, তারা কিছু পাবেন এই আশায় সেটা করেন নাই। এটা হলো সবচেয়ে জরুরি কথা। সেখান থেকে যেতে পারতেন। চিকিৎসা বা সাহায্য দূরে থাকুক, জেল কপালে জোটার সম্ভাবনা ছিল যারা বেঁচে ছিলেন আহত হয়েও, সেটা জেনেই তারা গেছেন। সুতরাং রাষ্ট্র কিছু করবে, আমাকে ফিনান্সিয়ালি দেখবে, আমার চিকিৎসা করাবে, এটা ভেবে কেউ এই মুভমেন্টে যান নাই, এই গণ অভ্যুত্থানে যান নাই। কিন্তু এতে রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না, আমি সেই কথাটা বলতে চেয়েছি। তারা কেউ কিছু চান না, কিন্তু আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব আছে এই মানুষগুলোর পাশে থাকা, এই মানুষের পরিবারের পাশে থাকা, যাদের জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি, সেইটার জন্য দেখা উচিত হবে। আদারওয়াইজ আমাদের মতো অকৃতজ্ঞ কেউ হবে বলে আমি মনে করি না। এই কথাটা শুনে আমি অত্যন্ত হার্ট হয়েছি। যে জটিলতাই থাকুক না কেন, এই ফাউন্ডেশনের বেতন বন্ধ আছে একটা লম্বা সময়, এটা দুঃখজনক, খুবই লজ্জাস্কর ব্যাপার যে কোনো বিবেচনায়। উপস্থাপক যেভাবে বলছিলেন 5 মাস বেতন পেয়ে মাইক কাজ করছে না, মাইক্রোফোন কাজ করছে না, কিন্তু 5 মাস বেতন না পেয়ে আমাদের এই মানুষগুলো কাজ করে যাচ্ছেন। দে আর দ্যাট স্পিরিটেড। এই কারণে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, কিন্তু নিশ্চিতভাবে এটা শুধু কৃতজ্ঞতার মধ্যে থাকবে না। আমরা এটার সমস্যাটা যেন খুব দ্রুত সমাধান করা যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করব, নিশ্চয়ই করব। আরেকটু বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা গান ছিল, আমার খুব পছন্দের গান। আমরা ছোটবেলায় বড় হয়েছি ওই গানটা শুনতে শুনতে, কারণ আমাদের শুধু বিটিভি ছিল। বিটিভির 8টার খবরের সময় 2টা গান বাজতো, একটা হচ্ছে সবকটা জানালা খুলে দাও না, আরেকটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। মানে যে আমরা তোমাদের ভুলবো না, এটা যারা মারা গেছেন তাদের জন্য বলছি, এটা যারা আহত হয়েছেন তাদের কথাও বলছি। আমরা আসলে আপনাদের ভুলবো না, আমরা ভুলতে পারি না। এই জাতি এরকম অকৃতজ্ঞ না। এবং এই সরকার, যে দলটা এই দায়িত্বে এসছে, সরকার গঠন করেছে, সেই সরকার এই জুলাইয়ে অত্যন্ত অ্যাক্টিভলি জড়িত ছিলেন। ধরুন হেলাল ভাইয়ের মতো একজন সাংস্কৃতিক কর্মী, উনি তো একেবারে যে আমরা সাধারণ যে পলিটিক্স বোঝে সেটা না, কিন্তু তাকেও দেখুন কিভাবে সাফার করতে হয়েছে, তাকেও সেই মুভমেন্টে কিভাবে মূল্য দিতে হয়েছে, উনি নিজে এখানে এসে বলছেন। এইভাবে যারা সাংস্কৃতিকভাবেও যুক্ত ছিলেন তাদেরকেও যে কোনো মূল্যেই আসলে মূল্য দিতে হয়েছে। এই পরিস্থিতি যখন হয়েছে, এই দলটা জুলাইকে ধারণ করে, এই দল মুক্তিযুদ্ধকে ধারণ করে, এবং আমাদের যে একটা মুক্তিযুদ্ধের সময়কার যে স্বপ্ন ছিল, আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এইটা এনশিওর করতে চেয়েছিলাম। এটা হয় নাই, ফ্যাক্ট, বলা হয়েছিল, কিন্তু
যে সরকারের পরে আসলো মুহূর্তে সব শেষ করে ফেলা হয়েছে। এই লড়াইটাই কিন্তু চলছে। 90-তে যে লড়াই হয়েছিল সেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লড়াই। 24-এ যেটা হলো সেটাও সেই লড়াই। এবং আমরা যদি ফেল করি আবার এই লড়াইটা কোনোদিন হবে, সেটা 34-এ 44-এ হবে ফর শিওর। কিন্তু আমরা চাই না এই রকম আরেকটা লড়াই হোক। আবু সাইদের বীরত্বের কথা বলছে, আজ আবু সাইদ আমাদের মধ্য থেকে চলে গেছেন। সাইদ সম্পর্কে দুটো কথা বলা দরকার, বলবো না বলে অনেক কথা বলা হয়ে যাচ্ছে। সাইদ ইজ ডিফারেন্ট ফ্রম অল আদার মার্টিয়ার্স। যারা যুদ্ধে নেমেছেন সবাই মৃত্যুর ঝুঁকি নিয়ে নেমেছেন, কিন্তু সাইদ বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। বীরত্বের ব্যাপার। কিন্তু সাইদের মতো আরেকটা বীর ভবিষ্যৎ বাংলাদেশে তৈরি হোক আমরা চাই না। কোনোদিন আর একটা গণ অভ্যুত্থান দূরে থাকুক, আন্দোলন করে গুলিবর্ষণে মানুষ মারা যায় সে বাংলাদেশ চাই না। ইনফ্যাক্ট এই যে গণ অভ্যুত্থান 24-এ হলো, এটার মূল স্পিরিট আমি মনে করি এটাই। আমরা অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু চেয়েছি। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে নিয়মিত নির্বাচনের মাধ্যমে সরকার দায়িত্বে আসবে, নির্বাচনের মাধ্যমে আবার চাইলে জনগণ সেই সরকারকে বিদায় করে দিতে পারবে, এবং জনগণ যখন জনগণের ভোটে যখন সরকার আসবে তখন তাকে জনগণের কথা শুনতেও হবে। এটাই নিয়ম, এভাবেই ডেমোক্রেসি কাজ করে। তো আমরা আশা করি ভবিষ্যৎ বাংলাদেশে 24-এর মতো ঘটনা আর কখনো না ঘটুক, এটাই আমাদের জাতীয় জীবনের শেষ গণ অভ্যুত্থান হয়ে থাকুক।